লকেট চ্যাটার্জি তাকে 5 বছর দেখা যায়নি, সিঙ্গুর হতে চেয়েছে, এদিকে ডাল্লভ বন্ধ হয়ে পড়ে আছে। এনাদের মুখ্যমন্ত্রী সিঙ্গুরে কারখানা তুলে দিয়েছে। লকেট দিয়ে তাহলে ডাল্লভটা খোলাতে পারতো, আরো কিছু শিল্প করতে পারতো। বেকারত্ব পশ্চিমবঙ্গ 1 নম্বর। আপনাদের ছেলেমেয়েরা চপ ভাজবে। এত বড় চুরি, যে কুন্তল, যে শান্তনু, যে অয়নশীল, তার বিরুদ্ধে কেন তৃণমূল বলছে না? যে সমস্ত নেতা মন্ত্রীরা এতদিন ধরে নিজেদের পকেট গরম করেছে, এখন তাদের চাটি গরম করার জন্য সিপিএম তৈরি আছে। ইলেকশনের আগের দিন এরা বিরোধী কণ্ঠ বন্ধ করার জন্য গরিব মা বোনেদের ঘরে যেত সাদা থান নিয়ে। মুখগুলো মিলিয়ে নেবে, কে কে পাল্টি খায়, কে কে পাল্টি খায় না। চোরেদের দলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেতে চায় না। যারা আজ বিজেপি, তারা একসময় তৃণমূল ছিল। তৃণমূল বিজেপির বন্ধুত্ব অনেক পুরনো, অনেক গভীর। 7খানা বিধায়ক থাকা সত্ত্বেও এত বড় দুর্নীতি, এত বড় চুরি কি করে হলো? মারের বিরুদ্ধে মার হবে, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট। ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই 2024। আপনার প্রার্থী কি ফিট হে বস? ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই আপনার প্রার্থীকে ফিট হে বস। আজকে আমরা এসেছি হুগলিতে, আর এই হুগলি মানেই একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়। এরই মধ্যে রয়েছে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মনোদীপ ঘোষ। এই লোকসভা কেন্দ্রের জন্য কোন প্রার্থী ফিট, আজকে সেটাই জানবো স্থানীয়দের কাছ থেকে। আপনার কাছে কোন প্রার্থী ফিট বলে মনে হচ্ছে? রচনা বন্দ্যোপাধ্যায়। কেন? উনি হচ্ছেন একজন খুব পরিচিত, বাংলার বুকে দিদি নাম্বার 1 খ্যাত, এবং সব থেকে বড় ব্যাপার মমতা ব্যানার্জির প্রার্থী। রচনা বন্দ্যোপাধ্যায় ফিট কিনা সেটা আমরা বুঝতে পারবো সেই 4 তারিখে। তার আগে জিজ্ঞাসা করবো, আপনার মধ্যে কে ফিট বলে মনে হয়? অবভিয়াসলি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চ্যাটার্জি মহাশয় নাম্বার 1 সাংসদের মধ্যে পড়েন উনি। এবং সবচেয়ে বড় কথা, একটা সময় আমরা শুনেছিলাম 2021-এর নির্বাচনে কোনো একজন নেত্রী বলেছিলেন, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে 294টা কেন্দ্রেই আমরাই প্রার্থী। তাহলে এখানে তো আমাদের লড়াইটা রচনা ভার্সেস লকেট দিন না, এখানে লড়াইটা মোদিজির সাথে, অন্যান্য উন্নয়নের স্বার্থে, মানুষ যারা ভোট দেবেন তাদের স্বার্থে। 543টা আসনেই তাহলে মোদিজি ফ্যাক্টর, এর বাইরে আর কিছু বলার নেই। আচ্ছা, সেদিকে নজর থাকবে, কিন্তু আমি আমার পিছনে তরুণ প্রজন্ম দাঁড়িয়ে, তাদের থেকে জিজ্ঞেস করবো, তোমাদের কাছে কে ফিট প্রার্থী বলে মনে হয়? দেখুন, বিগত 5 বছরে হুগলির মানুষ দেখেছে, আমাদের যেখানে মানুষকে ভরসা দিয়ে টেলিভিশনের একজন নেত্রী, টেলিভিশনের অ্যাক্ট্রেস, তাকে ভোট দেওয়া হয়েছিল লকেট চ্যাটার্জি। তার পরবর্তীকালে হুগলির মধ্যে যে বেহাল দশা, হুগলি একসময় গোটা রাজ্যের মধ্যে শিল্পের দিক থেকে একটা দিক দেখিয়েছিল। এদিক থেকে যদি দেখতে চান, আমরা দেখতে চাই, আমরা সিঙ্গুর দেখেছি, সিঙ্গুর হতে চেয়েছে, এদিকে ডাল্লভ বন্ধ হয়ে পড়ে আছে, এদিকে রিসরা বন্ধ হয়ে পড়ে আছে। এই যে জায়গাটা, আজকে শিল্পের অবস্থা খারাপ, সেখানে সাংসদ কতগুলো প্রাইভেট বিল অ্যারাইভ করেছে দেখবেন নেই। তৃণমূলের প্রার্থী যিনি, তৃণমূলের প্রার্থী অবশ্যই যথেষ্ট খ্যাতিনামা শিল্পী, কিন্তু মনোদীপ ঘোষ সেই জায়গাতে শিল্পী, রাজনৈতিক শিল্পী। কারণ আজ যখন খেটে খাওয়া মানুষটা তার লড়াই লড়ে, তার পাশে মনোদীপ ঘোষকে পাওয়া যায়, লকেট চ্যাটার্জিকে অথবা রচনা ব্যানার্জিকে পাওয়া যায় না। টিভির চ্যানেলে নয়, মনোদীপ ঘোষ কলকারখানাতে বাইরে যখন শ্রমিকেরা প্রতিবাদ করে, মানুষ যখন খেতে না পেয়ে প্রতিবাদ করে, আমরা তার পাশে থাকি। একদমই শিল্পর কথা বলছেন তিনি, ওনারা পাশ থেকে বলছেন 34 বছরের ইতিহাস আমরা দেখেছি। আমি তার আগে আরো একটা প্রশ্ন করবো, যে লকেটের বিষয়ে একটা পোস্টার পড়েছে যে তাকে দেখতে পাওয়া যায় না, বিগত 5 বছর ধরে দেখতে পাওয়া যায় না। মেরেছে উনি সংসদে একজন মাস্টারমশাইয়ের কাজ, যেমন স্কুলে গিয়ে ছাত্র পড়ানো, ডাক্তারের কাজ মুমূর্ষু রোগীকে চিকিৎসা দেওয়া, সংসদের কাজ, সংসদে প্রেজেন্ট থেকে সেই লোকসভার উন্নয়নের জন্য, গরিব মানুষের জন্য কাজ করা, যেটা লকেট দি করেছে। এরা বিরোধীরা বাধা দিয়েছে, লকেট দির ওনার কোয়ার্টার সিল করে দিয়েছে। চারিদিকে উত্তেজনার বারো তোকে। এর মধ্যে জিজ্ঞাসা করবো, আচ্ছা ধোঁয়াটাকে বললেন কিসের নিরিখে প্রথম? কিসের নিরিখে প্রথম? একজন সাংসদ তো কাজের নিরিখে প্রথম হবে, কিসের নিরিখে? হ্যাঁ, এলাকায় অনুপস্থিতির নিরিখে প্রথম। সাংসদে উনি যে কি কি কাজ করেছেন, দেখুন আপনি তো বলবো না, আজকাল গুগল সার্চ করলেই জানা যাবে উনি 5 বছরে এই পার্লামেন্টের জন্য কি কি কাজ করেছেন। স্টাফকে আর যে কোনো হকারকে জিজ্ঞেস করুন যে লকেট চট্টোপাধ্যায়ের নামে এখানে কোনোদিন একটা অ্যাম্বুলেন্স এসেছিল। আপনারা যে অভিযোগ তুলছেন যে লকেট চট্টোপাধ্যায় 5 বছর দেখতে পাওয়া যায়নি, তাকে দেখতে পাওয়া যায়নি, রচনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেউ
সেম হতে পারে, কারণ তিনিও তো অভিনেত্রী। কোভিডের সময় দেখেছি সাধারণ মানুষের পাশে কারা ছিল, আর ওনারা বলছে যে লকেট দিয়ে এত ভালো কাজ করেছে। যদি উনি এত ভালোই কাজ করতেন তাহলে ওনার প্রমোশন হতো, কিন্তু উনি এই বিধানসভায় 7টা বিধানসভা ছেড়ে এই বিধানসভায় ডিমোশন হয়ে বিধায়কের জন্য দাঁড়িয়েছিলেন। ভালো কাজ নিয়ে যখন কথা হচ্ছে, একসময় হুগলি মানে রূপচাঁদ পাল, সিপিআইএম এর রূপচাঁদ পালের কথা তুমি নিশ্চয়ই শুনেছো। এই সময় সিপিআইএম কি ম্যাজিক করলে এই কেন্দ্রে জিততে পারে বলে তোমার মনে হয়? সিপিএম এর দাবি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী। আপনারা দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 8000-এর কাছাকাছি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। কি এমন ম্যাজিক করে? পিসি সরকার কি এসেছিলেন? কি এমন ম্যাজিক? না ম্যাজিকের কিছু নেই। সাধারণ মানুষ বলছে যে সমস্ত নেতা মন্ত্রীরা এতদিন ধরে নিজেদের পকেট গরম করেছে, এখন তাদের চাটি গরম করার জন্য সিপিএম তৈরি আছে। যদি কোনোভাবে বুথে ঝামেলা হয়, মানুষ পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছে লড়াই। পঞ্চায়েতে ত্রিস্তর ব্যবস্থা পঞ্চায়েত সিপিএম প্রথমেই পশ্চিমবঙ্গে চালু করেছিল, সেই পঞ্চায়েত ব্যবস্থাতে সিপিএম দেখিয়ে দিয়েছে লড়াই। যিনি এখানকার সাংসদ ছিলেন মানে আমাদের লকেট চ্যাটার্জি, তাকে 5 বছর দেখা যায়নি। অন্যদিকে এখানকার সাংসদ আশা থেকে মানে আপনি দেখেছেন যে ধোঁয়ার কথা বলেছে, মুড়ির কথা বলেছে, ঘুগনির কথা বলেছে, দইয়ের কথা বলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের হুগলির সাধারণ আপনাদের প্রার্থী এমন কি করে যার জন্য ভোট দেবে? কারণ আমরা 34 বছর জুড়ে যত সরকারি স্কুল বামপন্থীরা খুলেছে, 34 বছর ধরে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের, কিন্তু সেই 34 বছর নিয়েও তো অনেক সমস্যা, অনেক কন্ট্রোভার্সি রয়েছে। কি 34 বছরে শুনুন, 34 বছরে আজকে যদি বিজেপি তৃণমূল বলে যে 34 বছরে কি করেছে, 34 বছরে তোমার বাপ ঠাকুর দ্বারা যেই সময় জমিদারের পা চেটেছে, 34 বছরে জমি যার নাঙ্গল তার, সেই স্লোগান দিয়েছে বামপন্থীরা। 11,27,000 একর জমি উদ্ধার করে 15 বছর আগে হুগলিতে সিপিআইএম এর আমরা জামানা দেখেছি। আজকে কেন সিপিআইএম কে মানুষ ভোট দেবে আমি সেটাই বুঝতে পারছি। 15 বছর আগে হুগলির বুকেতে শুধুমাত্র স্কুল, যতগুলো সরকারি স্কুল ছিল সেই স্কুলের অবস্থা দেখুন। আর আজকে হুগলির বুকে 44 খানা, আমি নাম করে আপনাকে বলবো। তোমরাও তো ইংরেজি তুলে দিতে চেয়েছিলে বা কম্পিউটার তুলে দিতে চেয়েছিলে। আপনি যখন কয়েনের একটা পিঠ দেখাচ্ছেন যে ইংরেজি তুলে দিতে চেয়েছে, কম্পিউটার তুলে দিতে চেয়েছে, তেমন আপনাকে এটাও বলতে হবে যে মোবাইলে প্রথম হ্যালো বলা শিখিয়েছিল বামপন্থীরা, বক্রেশ্বর তৈরি করেছিল বামপন্থীরা, 11,27,000 জমি তুলে 30 লক্ষ সাধারণ মানুষের হাতে পাট্টা জমি হিসাবে তুলে দিয়েছিল বামপন্থীরা। আর আজকে আমরা হুগলির বুকে বলছি যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থক আর ভদ্র ভাষা বলছে না, দোকান কাটা বেহায়া, যারা এতদিন ধরে ভোট লুট করেছে, দিয়ে ভোট লুট করে পকেট গরম। তোমাদের ভোটাররা কোথায় যাবে? আগে তো বিজেপিতে গেছিল, এবারে কি তৃণমূল? না, আজকে বামপন্থীরা বলে দিয়েছে যে যারা এতদিন পকেট গরম করেছে তারা যদি বুথে ঝামেলা করতে আসে তাদের চাটি গরম করে দেওয়ার ক্ষমতা বামপন্থীরা রাখছে। বামপন্থীরা পঞ্চায়েতে যে ত্রিস্তর ব্যবস্থা পঞ্চায়েত বামপন্থীরা এনেছিল, এই পশ্চিমবঙ্গে ইন্ট্রোডিউস করেছিল, সেই বামপন্থীরা তাদের পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে মারের বিরুদ্ধে মার হবে, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট টু প্রোটেস্ট। আমাকে যদি কেউ মারতে আসে আমি তাকে সেফ গার্ডের জন্য প্রোটেস্ট করতেই পারি। সেই জন্য আমার খুব পরিষ্কার কথা, আজও যদি আসে যারা এতদিন পকেট গরম করেছে তারা যদি বুথে ঝামেলা করতে আসে তাদের চাটি গরম করে দেওয়ার ক্ষমতা এসএফআই এর আছে, সিপিআইএম এর আছে। ডান্ডা ধরার কথা বলছে, হ্যাঁ লোককে বলছে ডান্ডা ধরার কথা, ঝামেলা। অবশ্যই সংবিধান বলছে আপনাকে যদি, সংবিধানের কোথায় বলছে আপনাকে যদি মারা হয় রাইট টু সেলফ ডিফেন্স, আপনার সেলফ ডিফেন্স করার ক্ষমতা আছে, আপনার অধিকার। শুনুন, ভোট দেওয়ার অধিকার একটা টাইমে ছিল 21 বছর না হলে ভোট দেওয়া যাবে না, তারপরে 18 বছর না হলে ভোট দেওয়া যাবে না। আপনাকে মাথায় রাখতে হবে এই অধিকারটা, এই অধিকার একদিনে আসেনি, ভোট দেওয়ার অধিকার একদিনে। বলছে এই গণতন্ত্র শিখিয়েছে। আরে গণতন্ত্র বামপন্থীদের জন্য স্বাধীনতা পেয়েছেন, তারা গণতন্ত্রের কথা বলবেন। আরএসএস গণতন্ত্রের কথা বলবেন, যারা আজকে বলছে ভারতের জাতীয় পতাকা মানে না যারা, তারা গণতন্ত্রের কথা বলবে। পঞ্চায়েত নিয়ে যখন কথা হচ্ছে, বিধানসভা নিয়ে কথা হতেই হয়। আর এরই মধ্যে একটা কথা জিজ্ঞাসা করবো, লকেট চট্টোপাধ্যায় এই 7খানা বিধানসভার মধ্যে তৃণমূল সবকটাতে এগিয়ে রয়েছে। 2021 সালে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বা লকেট চট্টোপাধ্যায় তখনও মাথার উপরে ছিলেন, সেক্ষেত্রে 2021 সালে 7খানা বিধানসভাতে কেন পেয়েছে? 2021-এ মানুষ বিধানসভায় ভোট না দিয়ে এখন পস্তাচ্ছে। 2011 থেকে 2019 অব্দি ওনাদের যিনি সাংসদ ছিলেন 7খানা বিধানসভার, 7টা বিধায়ক, 7খানা বিধানসভার মধ্যে এত বড় চুরি, যে কুন্তল, যে শান্তনু, যে অয়নশীল, তার বিরুদ্ধে কেন তৃণমূল বলছে না? 7খানা বিধায়ক থাকা সত্ত্বেও এত বড় দুর্নীতি, এত বড় চুরি কি করে হলো? তাদের বিধায়কদের কৈফিয়ত দিতে হবে। আমার বিরোধী বন্ধু শুভদীপ বললেন
যে গণতন্ত্রের জন্য রক্ষা করার জন্য চাটি মারবো, রক্তচক্ষু দেখাবো, এটা কি গণতন্ত্র? অবাধ নির্বাচন হওয়া দরকার, নির্বাচন কমিশনের মাধ্যমে শান্তিপূর্ণ। একদিকে তৃণমূল দলের যে ছিল অনুব্রত, আপনারা জানেন এরা চরাম করতো, গুড় বাতাসা খেয়েছে, মানুষকে মেরেছে, তাই এখন মানুষ তাদের উৎখাত করেছে। এরা 34 বছর কি করেছে? গণতন্ত্রের নামে কাস্তে হাতুড়ি তারা কাস্তে নিয়ে যারা বিরোধীরা ছিল তাদের গলাটা আস্তে আস্তে কেটেছে। এরা এখন যাদের সাথে জোট বেঁধেছে কংগ্রেস, ওই যে বর্ধমানে শিবতলা লেনে 3 ভাইকে বাড়ি থেকে বের করে অন্নপ্রাশনের দিন ইনকলাব জিন্দাবাদ বলে লাল পতাকা নিয়ে ঢুকেছে, 3 ভাইকে উঠোনে এনে গলা কেটে রক্ত দিয়ে মায়ের মুখে ভাত ঢুকিয়ে দিয়েছে। এই এদের গণতন্ত্র। রক্তমাখা ভাত কিন্তু পরিষ্কার আমি কথা বলছি। মণিপুরে যেই সময় আমার মাকে ল্যাংটো করে ঘোরানো হয়, নগ্ন করে ঘোরানো হয়, পশ্চিমবঙ্গের বুকে যখন আমরা দেখি 2 বার ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারা হয়, আপনার মনে থাকবে যে এই সন্দেশখালী ঘটেছে, যেখানে রাত্রির বেলা দরজা ঠুকে বলে দেওয়া হয় যে আপনার বউকে আজকে পার্টি অফিসে। কিন্তু সন্দেশখালী সব ঘটনা রক্তচক্ষু হলে রক্তচক্ষু দেখাবো। আমার মা বোনেদের দিকে যদি হাত ওঠে, এই বিজেপি তৃণমূলের হাত ভেঙে। গণতন্ত্র না, শুনুন, মণিপুর না, এটা যেহেতু ভোট পশ্চিমবঙ্গের উদাহরণ দিচ্ছি। ভোটের পূর্ব দিন আপনারা জানেন, আপনারা গণতন্ত্রের 5ম স্তম্ভ, আপনারা জানেন 4র্থ স্তম্ভ। ইলেকশনের আগের দিন এরা বিরোধী কণ্ঠ বন্ধ করার জন্য গরিব মা বোনেদের ঘরে যেত সাদা থান নিয়ে, বলতো তোরা যদি ভোট দিতে যাস, বিরোধীদের ভোট দিস, তোদের সাদা থান পরে থাকতে হবে। এই কালচার এরা শিখিয়েছে। বাংলার ইতিহাস, এটা পঞ্চায়েতে গোলা মানে বন্দুক চলবে না, এটা হতেই পারে না। থেকে তো লোকে শিখেছে। না, ওনারা যে এই কথাগুলো বলছেন যে সাদা থান পাঠানো, রক্তমাখা ভাত পাঠানো, এতগুলো কমিশন হলো, একটা সিপিএম নেতাকে বস তুমি অ্যারেস্ট করতে পারলে না, আর এখানে টিভির সামনে বড় বড় কথা বুক টুকে বলে দিয়েছে বামপন্থী লিডাররা যে একটা সাদা জামা পরা বামপন্থী লিডারদের গায়ে দাগ যেদিন দিতে পারবেন তাদেরকে একজনকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করতে পারে না। আর মণিপুরেতে মা বোনেদের আজ হাঙ্গার লিস্টেতে পশ্চিমবঙ্গের অবস্থা এত পিছিয়ে গেছে। আজকে না খেতে পাওয়া মানুষের, শুনুন, ওরা রামের কথা বলে, ওরা রামের জন্য কথা বলে, কিন্তু জানবেন যে বেকার ছেলেটা তার মায়ের ওষুধ কেনার টাকা দিতে পারে না, এর থেকে বড় মেন্টাল স্ট্রেস কিছু হতে পারে না, সাইকোলজিক্যাল ফ্যাক্ট এর থেকে বড় কিছু হতে পারে না যে আমি বেকার। থেকে বলছে হিন্দুদের মান্যতা দেওয়া হচ্ছে, এটা কি ভোট কাটার জন্য? আমরা ধর্ম নিয়ে ভাবি না, ধর্ম ধাতু থেকে ধর্মকথার উৎপত্তি। আমরা মনে করি যে প্রতিটা জলের যেমন ধর্ম থাকে লিকুইড, তেমন প্রতিটা মানুষের ধর্ম থাকা উচিত মনুষ্যত্ব। আমি একটা হিন্দু আপনাদের মোটোটা কি হিন্দু ভোট কাটার জন্য? এটা কি আপনারা স্বীকার করেন যে মূলত হিন্দুদের জন্য আপনাদের কাজ? নরেন্দ্র মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ। যখন একটা আয়ুষ্মান স্বাস্থ্য সেবার কার্ড দেওয়া হয় তখন সেটা কাউকে হিন্দু মুসলিম দেখে দেওয়া হয় না। আবাসের ঘর দেওয়া হয়, হিন্দু মুসলিম দেখে দেওয়া হয় না, ঠিক আছে? জলের কানেকশন দেওয়া হয়, হিন্দু মুসলিম দেখে দেওয়া হয় না। তো সকলের জন্য কাজ করে নরেন্দ্র মোদী। এরা একটা শ্রেণীকে তোষণ করে। আমরা বলি এরা একটা মুসলিম শ্রেণীকে তোষণ করবে, মুসলিম শ্রেণীকে তোষণ করবে। তারা হিন্দুদের বরাবরই হিন্দু সংস্কৃতি, ভারতীয় সনাতনী সংস্কৃতি অবমাননা করে এসছে। তারা জানে ভারতীয় সংস্কৃতি এগিয়ে যাওয়ার কথা বলে, তারা জানে এই অবশাসন, এই যে তাদের কমিউনিস্ট মানসিকতা, এরা যে পরের বাবাকে বাবা বলে, নিজের বাবাকে বাবা, এরা স্বামী বিবেকানন্দকে কোনোদিন মনীষী রূপে আখ্যা দেবে না। তারা স্ট্যালিন, লেনিন, চায়নার যত সব বড় বড় বিজ্ঞ লোক আছে তাদেরকে ভাববে। এরা ধর্মের নামে পক্ষান্তরে তারা রাজনীতি করে। আমরা যেটা বলি সামনে বুকবাজি বলি, আমরা সনাতনী, আমরা হিন্দু মানি। আমাদের দলে যারা মুসলিম মানে তারা মুসলিম সংস্কৃতি মেনে চলে, আমাদের কোনো আপত্তি নেই। স্ট্যালিন লেনিনের কথা বলেছে, জানবেন ইডিওলজি কোনোদিনও কোনো নির্দিষ্ট দেশের হয় না, কোনো রাজ্যের মতাদর্শ তো মানুষের মতাদর্শ নয়। আজকে স্বামী বিবেকানন্দ যেই সময় বিদেশ থেকে ফিরছে, সেই সময় তিনি বলছে যে গরুর মাংস যখন সমুদ্রে ভাসছে, শার্করা যখন তার দিকে ঘিরে আছে, বলছে যেন মাঝে শ্রীকৃষ্ণ এবং চারিদিকে সখীগণ ঘিরে আছে। স্বামীজি বেঁচে থাকলে স্বামীজিকে এই বিজেপি পিটিয়ে মেরে দিত। আজকে যদি ভগৎ সিং বেঁচে থাকতো, ভগৎ সিং যদি বেঁচে থাকতো, নেতাজি সুভাষচন্দ্র যদি বেঁচে থাকতো, এরা টিকতে পারতো। RSS কে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি জুতো বেটা করেছে, শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আমরা ভগৎ সিং এর ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা দিই, গর্বের সাথে বলি ইনকলাব জিন্দাবাদ, খেটে খাওয়া মানুষ জিন্দাবাদ। আমরা বামপন্থীরা ক্ষমতায় আসছে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিলেন অসিত মজুমদার, যিনি আমাদের
বর্তমান বিধায়ক, তিনি বলছেন লকেটদির আগে পিছে ডায়ে বাঁয়ে সামনে পেছনে যারা ঘুরছে সবাই আমার কাছে বিধানসভায় আমাকে জেতানোর জন্য, লকেটকে হারানোর জন্য পয়সা। তিনি যদি বাপের বেটা হন বুক বাজিয়ে বলুক কে কে, উনি যদি বলতে না পারে প্রমাণ করতে হবে কাকা, প্রমাণ করতে হবে। আচ্ছা আমি আরো একটা, বুঝতেই পারছেন উত্তেজনার পারদ তুঙ্গে স্বাভাবিকভাবেই এই যে উত্তেজনাটা 20শে মে এখানে ভোট রয়েছে, সেদিনই বোঝা যাবে কতটা শান্তিপূর্ণ এবং অবাধ ভোট হয়। তার আগে একটা জিনিস বলবো, ধোঁয়া ধোঁয়া বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়, ধোঁয়া কি দেখা যাচ্ছে? আমি এক মিনিট বলছি, প্রথমে পশ্চিমবাংলায় বিজেপির দায়িত্বতে কে আছে? সুকান্ত মজুমদার বলছে আমরা ক্ষমতা আসলে 2000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবো। এক মিনিট বলতে দাও। শুভেন্দু অধিকারী বলছে আমরা মাকে 3000 টাকা করে দেবো। আচ্ছা, অমিত শাহ এসে কালকে বলে গেল 100 টাকা করে বাড়াবো। তাহলে এদের মাথাটাকে, তাহলে জনগণ জেনে গেছে কি এরা 3 জন ঢপ মারছে। জনগণ জেনে গেছে কি অমিত শাহ ঢপ মারছে, নয় শুভেন্দু ঢপ মারছে, নয় সুকান্ত মজুমদার ঢপ মারছে। ওর মানুষ তো জানতে পারছে কি এরা ঢপবাজি পার্টি। আগে মানুষকে এরা ভালো বলছেন মিথ্যাবাদীর পার্টি বিজেপি একদম মিথ্যাবাদী পার্টি। এরা 15 লাখ টাকা করে দিতে বলেছেন 15 লাখ টাকা করে। এটা হচ্ছে একটা রাজনৈতিক অঙ্ক, এইভাবে বলা যায়। আমি তাহলে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, চাকরির প্রার্থীরা তো চাকরি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কোথায় এসএসসি আমরা আবার ক্ষমতা আসবো, আমরা আবার করবো। তুমি বুঝতেই পারছেন যে এই যে এক্সাইটমেন্ট জমে উঠেছে, এর মধ্যে জিজ্ঞাসা করবো, তুমি বুঝতেই পারছো একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, তোমাদের প্রার্থী কোনোভাবে কি খুব ফিকে পড়ে গেছে? তার নাম বা তার প্রচার করতে কি কোনো অসুবিধা হচ্ছে? কে বলেছে? আমরা একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, এটা দুই দলই জানে। আমরা চুচুড়া মাঠেতে সভা করব বলে, কমরেড মীনাক্ষী মুখার্জি আসবে বলে আমরা সবার আগে একটা অ্যাপ্লিকেশন জমা দিই। তারপরে প্রাইম মিনিস্টারের অ্যাপ্লিকেশন জমা হয়, সেটা গ্র্যান্ট হয়। তারপর চিফ মিনিস্টার, অবশ্যই সম্মানীয় চিফ মিনিস্টার, তিনি একটা পদে আছেন, তার অ্যাপ্লিকেশন জমা হয়, সেটা গ্র্যান্ট হয়। আগামীকাল আমাদের চুচুড়া মাঠ পাওয়ার কথা ছিল, আমাদেরকে ডেকে বলা হয় চিফ মিনিস্টার আসছে, সেইখানে আপনাদেরকে দেওয়া যাবে না। আমরা সবার আগে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে। কালকে পিপুল পার্টিতে মীনাক্ষী মুখার্জিকে জায়গা দেওয়া হয়েছে। আমরা গোটা চুচুড়া শহরকে কালকে মাঠ বানিয়ে দিয়েছে কমরেড মীনাক্ষী মুখার্জি, ঠিক আছে? আমি এদিকে একটু আসবো, জিজ্ঞাসা করার চেষ্টা করবো। আচ্ছা, হিন্দু ভোট একটা ফ্যাক্টর, সেখানে দাঁড়িয়ে এই বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় যদি গুলিয়ে যায়, বন্দ্যোপাধ্যায়ের ভোট চট্টোপাধ্যায় বা চট্টোপাধ্যায়ের ভোট বন্দ্যোপাধ্যায়, তখন সমস্যা হবে না তো আপনাদের? কারণ আপনাদের মূলত মানে যদি আমরা দেখি ফোকাসটা হিন্দু ভোটের দিকে, সেক্ষেত্রে আমাদের পার্টির গাইডলাইন হচ্ছে, প্রধানমন্ত্রী দেশের প্রধান সেবক বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বলতে দিন। এখানে কোনো হিন্দু না, কোনো মুসলমান না, কোনো খ্রিস্টান না, সবার জন্য দেশের প্রধানমন্ত্রী, দেশের অভিভাবক কাজ করছে। আর দিদির আমলে 2018 সালে যে এনসিআরবি রিপোর্ট প্রকাশিত হচ্ছে, ওরা বলছে তো দিদি উন্নয়ন করেছে। হ্যাঁ, বাংলাকে উন্নয়ন করেছে। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর যে তথ্য প্রকাশিত হচ্ছে, বাংলা চুরিতে 1 নম্বর, ডাকাতিতে 1 নম্বর, ধর্ষণে 1 নম্বর, নারীকে পতিতাবৃত্তির জন্য বিদেশে পাচানোর ক্ষেত্রে 1 নম্বর। আর কিসে 1 নম্বর? এলাকার শিক্ষিত ছেলে মেয়েদের, এনাদের ছেলে মেয়েগুলোকে দেখুক। বেকারত্ব পশ্চিমবঙ্গ 1 নম্বর। আপনাদের ছেলে মেয়েরা চপ ভাজবে। আমি আবার একটু এদিকে কি বলতে চাইছি, এনারা সবকিছুতে রপ্তানিতে 1 নম্বর বলছে, কিন্তু এনারা গরুকে গোমাতা বলেন, ওই গোমাতাকে রপ্তানিতেও কিন্তু ভারতবর্ষ 1 নম্বর। আচ্ছা, আমি আপনার থেকে জিজ্ঞাসা করবো, আপনি নিশ্চয়ই দিদি নাম্বার 1 এর ফ্যান, তাই তো? নিজে দিদি নাম্বার 1 দেখেছেন, সেক্ষেত্রে রাজনীতির দিক থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের এমন কি যোগ্যতা আছে যেটা দিদি নাম্বার 1 ছাড়াও নিজে ভোট টানতে সুবিধা? শুনুন, আমাদের এখানে রাস্তাঘাট করতে, জল কল পেতে, লাইট পেতে, সেটার জন্য শুধু রচনা বন্দ্যোপাধ্যায় নয়, আমার পাশে যে একজন পৌরপিতা আছেন, একজন ওয়ার্ডের, এই ধরনের যারা আছেন তৃণমূলের প্রতিনিধি, তারাই যথেষ্ট। আমাদের প্রয়োজন আমাদের লোকসভার জন্য যে মানুষটা গিয়ে দিল্লিতে গিয়ে এই লোকসভার কেন্দ্রের জন্য কথা বলতে পারবে। আমরা গত 5 বছরে দেখেছি, 19 থেকে 24, গত 5 বছরে আমরা বিধায়ী সাংসদকে দেখেছি একটা বারের জন্য
এই হুগলি লোকসভা কেন্দ্রের জন্য একদিনও কোনো সওয়াল জবাব বা কোনো কিছুর প্রয়োজনীয় বক্তব্য আমরা ওনাকে পেশ করি। উনি যে কথাটা বললেন যে লোকসভা বা পার্লামেন্টে যাওয়ার কথা, সেই ক্ষেত্রে রচনা বন্দ্যোপাধ্যায় তো অভিনেত্রী, আমরা দেখেছি নুসরত জাহান, মিমি চক্রবর্তীকে, তার অ্যাবসেন্ট বা প্রেজেন্টের সংখ্যা কি বাড়বে? না, রচনা বন্দ্যোপাধ্যায় প্রেজেন্টের সংখ্যা বাড়বে। উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে আমি দিদির ইয়েতে দীক্ষিত, দিদির আমি এখানে প্রার্থী হয়েছি, আমি এই চুজুড়ো এবং হুগলির জন্য আমি আমার জান উগার করে আমি কাজ করব এবং লোকসভায় ওনাকে যথেষ্ট হাজিরা পাবেন এবং উনি ওখানে লোকসভা বলতেও দেখবেন। ওনারা বলছেন যে রচনা বন্দ্যোপাধ্যায়কে লোকসভাতে দেখা যাবে, অর্থাৎ পার্লামেন্টে দেখা যাবে। সেক্ষেত্রে আপনাদের যেখানে ভাইরাল হওয়া ভিডিওতে প্রকাশিত হয়েছে 2 মাসের জন্য আমি শুধুমাত্র এইখানে এসেছি, অর্থাৎ সাংসদ ক্ষেত্রে, এর পরবর্তীকালে তিনি আবার চলে যাওয়া, অর্থাৎ 2 মাসের জন্যই আমরা দেখতে পাবো। দেখা যাবে না তো তার বক্তব্যেই প্রমাণিত হয়ে আসছে, তার প্রমাণেই আছে। আর কিছুক্ষণ আগে আমার বিরোধী বন্ধু আমায় দোষারোপ করলো যে আমি নাকি বিগত দিনে এমএলএ এর কাছে পয়সা খেয়ে তৃণমূল দলকে এখানে জিতিয়েছি। তার মানে আমি একটা ব্যক্তি যিনি এমএলএ আমাকে পয়সা দিয়েছে, এইমাত্র বিরোধী বন্ধু বললো। আমি তার প্রমাণ দেখতে চাই, কারণ এছাড়া বিধায়ক যে কাটমানিখোর তার প্রমাণিত আছে আমাদের এই যে স্থলে আমি কিছু বলতে চাই। এদের বন্ধুত্ব অনেক পুরনো, তৃণমূল বিজেপির বন্ধুত্ব অনেক পুরনো, অনেক গভীর। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে সংসার করেছে। আমরা শুধুমাত্র বলতে চাই যে আজকে কোন রকমের কেন বামেরা অভিযোগ তুলছে আপনাদের তারিখের পর মুখগুলো মিলিয়ে দেবেন, কে কে পাল্টি খায়, কে কে পাল্টি খায় না। আমি কমরেডদের কথা বলতে পারি, হয়তো পাল্টি খাবে না, কিন্তু আমি বিজেপির প্রতিনিধিদের কথা বলছি যারা এখানে এসেছেন, তাদের মধ্যে যদি পাল্টি না খায় আপনি আবার ডিবেট রাখবেন এখানে। দেখুন বলছি কি, ঠিক আছে, ওনারা বলছে কি শিল্প হয়নি, হুগলি জেলার শিল্প হয়নি, ঠিক আছে, মানলাম 1 মিনিট। 5 বছর লকেট দিয়ে এসছে, লকেট দিয়ে তাহলে ডানলাপটা খোলাতে পারতো, আরো কিছু শিল্প করতে পারতো। তো 5 বছর কম, সময়টা কম নয়, তাহলে 5 বছরে লকেট কি করেছে, কি শিল্প নিয়ে যখন কথা হচ্ছে, সিঙ্গুরের কথা জানতে হয়, এই ভোটে কি সিঙ্গুর কোনো ফ্যাক্টর হবে? অবশ্যই ফ্যাক্টর। এরা এই যে এনাদের মুখ্যমন্ত্রী সিঙ্গুরে কারখানা তুলে দিয়েছে, বেকার ছেলেমেয়েরা, অসহায়, নিপীড়িত, শোষিত, যারা শিক্ষিত। মোদিজির গ্যারান্টি আপকি বার যখন 400 পার হবে, সবার আগে আমরা খুলে দেব ওই সিঙ্গুর কারখানা। আর ডানলপের কারখানা কারা ইনকিলাব জিন্দাবাদ বলে বন্ধ করেছে? এই বামেরা। তারা কি করেছে? এই যে আচ্ছা, সিঙ্গুর নিয়ে যখন কথা হচ্ছে, মোদিজি বলেছেন 2 কোটি চাকরি দেবেন বছরে, সেটাও কি তাহলে প্রাসঙ্গিক না? হচ্ছে। এরা কি হচ্ছে? একের পর এক চাকরি হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, দেশে উন্নতি হচ্ছে। তাই তো আমাকে বলতে দাও না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে দেশের। $305 বিলিয়ন ছিল মোদিজির আমলে, $606 বিলিয়ন হয়েছে। কর্মসংস্থান হচ্ছে, বিজেপিতে হচ্ছে, উত্তরপ্রদেশে। একদমই। সিঙ্গুর নিয়ে যখন কথা হচ্ছে, মোদিজি বলেছিলেন 2 কোটি চাকরি দেবেন, ওনারা বলছেন সিঙ্গুর ফ্যাক্টর হবে হুগলির ভোটে। সেক্ষেত্রে শুধু সিঙ্গুর ফ্যাক্টর হয়, মোদিজির এই 2 কোটি চাকরি কোথায় ছিল? আমরা চিপোসালের জমি বলেছিলাম, চিপোসালের জমি আমরা বাদ দিয়ে করা হোক শিল্প। আর ডানলপ কারখানা মাঠে মোদিজি মিটিং করে বলে গেছিল যে ডানলপ খুলবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ডানলপ। মোদিজির নীতি হচ্ছে সংসদ ভবন তৈরি করলেন, সংসদ ভবনে উনি রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ করলেন না। তার মানে কেন করলেন না রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ? কেন করলেন না? উনি একটা নিচু জাত থেকে এসছেন, সেই জন্য এই বিজেপি পার্টি হচ্ছে কি বলুন তো, ধর্মীয় পার্টি, দাঙ্গা লাগাবে। সিঙ্গুর নিয়ে যখন কথা হচ্ছে, বামেদের প্রতিনিধিদের কাছে আসতেই হয়। সিঙ্গুর বলে তোমাদের পয়েন্ট অফ ভিউটা সিঙ্গুর সংক্রান্ত। সিঙ্গুর তো আমরাই এনেছি। 34 বছরে কি করেছে এরা জিজ্ঞাসা করছে। আরে তোমার বাপ কাকারা যেই সময় জমিদারের পা চেটেছে, তারপরও 34 বছরের শাসন ব্যবস্থা, সেই সময় জমি যার নাঙল তার স্লোগান দিয়েছে বামপন্থীরা। শুনে নিন, তথ্য দিয়ে বলছি। কিন্তু 34 বছর পরও তোমাদের শাসন ব্যবস্থা কেন ভেঙে পড়লো? বলছি 11,27,000 বেআইনি জমি উদ্ধার করে 30 লক্ষ পশ্চিমবঙ্গবাসীর হাতে পাট্টা জমি। বুঝেই
আমি এই যে অ্যাটমসফিয়ারটা হচ্ছে আমারও মাঝে মাঝে ভয় লাগছে যে কি হচ্ছে ভোটের দিন তাহলে কি হবে আমাদের এখানে ভোট শান্তিপূর্ণভাবে হয়। যারা বিজেপি তারা একসময় তৃণমূল ছিল, সেহেতু এখানে কোনোদিন এটা হয় না। যারা উনি বললেন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে। এখনই কিছুক্ষণ আগে ইনি বললেন যারা তৃণমূল ছিল তারা বিজেপি। ভারতীয় জনতা পার্টির দরজা সবার জন্য ওপেন আছে, তার জন্য তাকে আদর্শ নীতি এবং চুরি ছাড়তে হবে। কিন্তু যারা বিজেপি তারা তৃণমূল নয়, চোরেদের দলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেতে চায় না। ইন্ডিজোতার পিন্ডি। আচ্ছা আমি বুঝতেই পারছি আপনাদের এক্সাইটমেন্টটা। 20 তারিখ ভোটের দিন দেখা যাবে, 4 তারিখ রেজাল্টের দিন দেখা যাবে কার এক্সাইটমেন্ট সব থেকে বেশি। তার আগে আমি শেষ করবো, জিজ্ঞাসা করবো যে এই যে বিজেপি তৃণমূল বলছে আমরা একে অপরের বাদ, এই নিয়ে তুমি কি বলতে চাও? দেখুন, বিজেপির সাংসদ এখানে মিসেস ইন্ডিয়া এবং তৃণমূলের সাংসদ আস্থা থেকে ধোয়ার কথা বলেছে, দইয়ের কথা বলেছে, মুড়ির কথা বলেছে, ঘুগনির কথা বলেছে। হুগলির বুকে এতগুলো স্কুল বন্ধ হয়ে তোমাদের কেন কথা বলে? তোমরা এমন কি কাজ করেছে? কারণ আজকে পশ্চিমবঙ্গের বুকে যত সরকারি স্কুল আজকে সেই স্কুল করেছে বামপন্থীরা। লাস্ট বুদ্ধদেব ভট্টাচার্য যে চাকরি দিয়েছে আজ পর্যন্ত সম্ভব হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের সই করা চাকরিতে। কারণ তুমি আমার আশেপাশের অ্যাটমসফিয়ার থেকে বুঝতেই পারছেন উত্তেজনার পারদ তুঙ্গে। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের মতন এত বড় ইভেন্ট, উত্তেজনার পারদ তো তুঙ্গে হবে। বিস্তারিত আপডেট দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়। ক্যামেরায় অরিত্রর সঙ্গে প্রীতি, দ্য ওয়াল খবর এখন এখানে।